আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে আপনাদের প্রথমেই জানিয়ে দেই এবং আমাদের আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে, সেখানেও আপনাদের মন্তব্য জানাতে পারেন। আমাদের আজকের আলোচনার বিষয় মুখ্যমন্ত্রী মানিক সাহার হুঁশিয়ারি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। পায়ের তলার মাটি সরে গেছে মথার, তার কারণেই এখন 2026-এর এডিসির সাধারণ নির্বাচন নিয়ে তারা চিন্তায় রয়েছে। আবার অপর দিক থেকে পাল্টা জবাব প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুধুমাত্র তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হুঁশিয়ারি দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। ইতিমধ্যেই মথার নেতৃত্বদের করা বক্তব্যের জেরে এটা প্রকাশ হয়ে গিয়েছিল যে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে মথা এবং বিজেপির গোপন আঁতাত হয়েছিল, আর সেই গোপন আঁতাতের জেরে অতিরিক্ত 22টি আসন দিয়েছিল মথা, আর সেই 22টি আসন দেওয়ার কারণেই বিরোধী ভোট ভাগ হয়েছিল, আর তার ক্রেডিট এখন নিতে চাইছে মথা। মথার নেতৃত্বরা বারবার এটা দাবি করে যাচ্ছে যে তাদের 42টি আসন দেওয়ার কারণেই 2023-এ বিজেপি ক্ষমতায় এসছে। তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 2018 সালে আপনারা কোথায় ছিলেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মনও তার পাল্টা জবাব দিয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ইতিমধ্যে 2026-এর এডিসির নির্বাচনকে কেন্দ্র করে এবার পাখির চোখ। এডিসির সাধারণ নির্বাচন, এডিসিতে সাধারণ নির্বাচন হবে, তার পাশাপাশি ভিলেজ কাউন্সিল নির্বাচনও বাকি, বহু বছর ধরে নির্বাচন হয়নি। আর তার মধ্যে এবার শাসক বিরোধী বিজেপি মথা সবার নজর এবার এডিসির দিকে। তার কারণেই সমস্ত আলোচনা সমালোচনা, বিবাদ, আক্রমণ, পাল্টা আক্রমণ সবকিছুই এডিসিকে ঘিরেই হচ্ছে। আমরা প্রথমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি কি জবাব দিয়েছেন, কি কি হুঁশিয়ারি তিনি দিয়েছেন, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী ঠিক কি চ্যালেঞ্জ করেছেন, মুখ্যমন্ত্রী মথা সম্পর্কে কি বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দাবি করলেন যে 2026-এর সাধারণ নির্বাচনের আগ থেকেই মথার যে পায়ের তলার মাটি সেটা সরে গেছে, এবং মথার পায়ের তলার মাটি সরার কারণেই তারা এখন বিভিন্ন বক্তব্য সামনে রাখছে, বিজেপির বিরোধিতা করছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী আরো একটা বক্তব্য রেখেছিলেন, জো ডর গয়া वो समझो मर गया। আর ওনার এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুধুমাত্র তাই নয়, বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্বদেরকে নিয়েও বিভিন্ন কুমন্তব্য করতে দেখা গেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে, ব্যক্তিগত আক্রমণ করতে দেখা গেছে। সেই সমস্ত বিষয় নিয়ে প্রদেশ বিজেপি বা রাজ্য সরকার বা বিজেপির দিল্লি নেতৃত্ব বা যারা প্রভারীরা রয়েছেন, তারা মথাকে এতটা প্রশ্রয় দিচ্ছেন বলেই নাকি বিজেপি জনজাতি মোর্চা অনেকটা পিছিয়ে যাচ্ছে, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। জনজাতি মোর্চার নেতৃত্বদের যে খবর যে তারা সামনের দিকে এগোতে চাইছে বা তারা দলের জনজাতি ভোট ব্যাংকে শক্তপোক্ত করার কাজ হাতে নিতে চাইছে, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্য সেটা আর করা সম্ভব হচ্ছে না। তার কারণে কি এখন প্রকাশ্যে চলে এসেছে মথা এবং বিজেপির সম্পর্কের সেই ফাটল ধরা সম্পর্ক, যেখানে মুখ্যমন্ত্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে কথা বলছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে এসে মুখ্যমন্ত্রী বা বিজেপি বা জনজাতি মোর্চার নেতৃত্বদের বিরুদ্ধে কথা বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন। কিন্তু তারপরেও সরকারে কেন মথা এবং বিজেপি একসাথে রয়েছে? এমনটা তো নয় যে মথা সমর্থন তুলে নিলে সরকার ভেঙে পড়বে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিজেপি সরকার গঠন করেছিল, কিন্তু তারপরেও কিসের অধিকারে বা ঠিক কিসের দুর্বলতা রয়েছে প্রদেশ বিজেপির, যার কারণে না চাইতেও মথাকে তাদের সাথে রাখতে হচ্ছে। এত মতবিরোধ থাকার পরেও দেখা যাচ্ছে কংগ্রেস বা সিপিআইএম যারা বিরোধী দল রাজ্যের, তাদের থেকেও বেশি বিরোধিতা বিজেপি বর্তমানে মথার করছে, যে মথা তাদের শরিক দলে রয়েছে। আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি শরিক দলে থাকার পরেও যে মথা বা বিজেপি একমঞ্চ শেয়ার করেছে বা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা মুখ্যমন্ত্রী একে অপরের প্রশংসা করতেও দেখা যায়নি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোন দুর্বলতার কারণে বিজেপি মথাকে বারবার ধরে রাখতে চাইছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ধরে রাখতে চাইছে। এই সমস্ত সমালোচনা আলোচনার পরেও একে অপরের দিকে কাদা ছুড়োছুড়ি চলছে।
তাহলে কি এটা কোনো নির্বাচনী পরিকল্পনা যে যতদিন এডিসির নির্বাচন হবে না ততদিন পর্যন্ত মথা এবং বিজেপি একে অপর থেকে দূরত্ব বজায় রাখবে? এডিসির ভোট ব্যাংকটাকে নিজেদের দখলে আনার জন্য বিরোধী ভোট যাতে ভাগাভাগি হয়ে যায় বা বিরোধীরা যাতে এডিসিতে তাদের ধাবা বসাতে না পারে, তার কারণে যার যার ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য বিজেপির ভোট ব্যাংক সুরক্ষিত রাখবে, মথার ভোট ব্যাংক সুরক্ষিত রাখবে, ক্ষমতা দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। সে কারণেই কি তাহলে কোনো কম্প্রোমাইজ হয়েছে বা কোনো চুক্তি হয়েছে যে সমতল থাকবে বিজেপির দখলে আর এডিসি থাকবে মথার দখলে? এমন কি কোনো চক্রাকারে সেই মালিকানা বা শাসন এডিসি এবং সমতলের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার কোনো পরিকল্পনা চলছে, যার কারণে এত মতবিরোধ, এত চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, হুঁশিয়ারি, একে অপরকে হুঁশিয়ারি দেওয়া চলছে, হুমকি দেওয়া চলছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, বিজেপির নেতৃত্বদের তরফ থেকে, প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে, মথার তরফ থেকে মুখ্যমন্ত্রীকে। শুধুমাত্র তাই নয়, মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন ব্যক্তিগত আক্রমণ বা রেসিজম আমরা বলতে পারি দেখা গেছে, যে কারো হাইট নিয়ে তাকে ছোট করা, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, ছোট বড় ছোট নেতা বলে উল্লেখ করা, এই সমস্ত বিষয় করতে দেখা গেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে। কিন্তু তারপরেও কোন দুর্বলতার কারণে বিজেপি মথাকে ধরে রাখতে চাইছে এবং মথার দুর্বলতা সেটা তো অবশ্যই সেখানে বোঝা যাচ্ছে যে একটা আঞ্চলিক দল সব সময়, সেটা শুধুমাত্র ত্রিপুরার জন্যই নয়, অন্যান্য রাজ্যগুলিতেও বা উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে আঞ্চলিক দলগুলি সব সময় কোনো না কোনো জাতীয় দলের উপর নির্ভর করেই থাকে। তো মথার দুর্বলতা তো বোঝা যাচ্ছে, কিন্তু বিজেপির কিসের দুর্বলতা রয়েছে যে এডিসি তারা হাতছাড়া করতে রাজি, তারপরেও প্রদ্যোতের হাত ছাড়তে রাজি নয় এত মতবিরোধের পর? আমরা আবারও বিস্তারিত আলোচনায় ফিরছি, কিন্তু তার আগে আমরা আপনাদেরকে শোনাবো মুখ্যমন্ত্রী, বিজেপির জনজাতি মোর্চা এদেরকে এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে কিভাবে সমালোচনার মুখে পড়তে দেখা গেছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দ্বারা, কিভাবে তিনি কটাক্ষ করেছেন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে। শোনাবো প্রথমে আপনাদের। क्योंकि मैं देख रहा हूं कि पैसे के बलबूते में थोड़ा सा लालच दिखाकर, धमकी दिखाकर, किसी को जेल में डालने के जबरदस्ती करके हमारे लोगों को तोड़ने की कोशिश किया जा रहा है। हम लोग नहीं टूटेंगे। आपने देख लिया 27 तारीख को अस्तबल में क्या हुआ। हम लोग टूटने वाले नहीं हैं, हम लोग फाइट करने वाले हैं। और मैंने सुना है कि एक पार्टी परसों अगरतला में रैली करेगा। मैं देखना चाहता हूं वो लोग कॉक बोरक, काउब्रू, रोमन स्क्रिप्ट में बात करेंगे कि नहीं करेंगे? नहीं करेंगे, एकदम नहीं करेंगे। वो लोग आमरा बंगाली को कंडेम करेंगे? नहीं करेंगे। वो लोग जमीन का, भूमि का अधिकार के बारे में बात करेंगे? नहीं करेंगे। 125th अमेंडमेंट के बारे में बात करेंगे? नहीं करेंगे। डायरेक्ट फंडिंग अभी तक क्यों नहीं दिया उसके बारे में बात करेंगे? नहीं करेंगे। क्या बात करेंगे? बुबागरा बदमाश है, तिपरासा गुंडा है, हमको गाली देंगे। लेकिन वो बात जिससे तिपरासा जनता का भलाई हो, हमारा पब्लिक का भलाई हो, हमारा गरीब जो गांव में रहता उनका भविष्य के बारे में बात करे, उसके बारे में बात नहीं करेंगे, सिर्फ गाली देंगे। तो आप भी पूछिए, आज तक जुबान क्यों नहीं खुला आमरा बंगाली के खिलाफ? आज तक जबान क्यों नहीं खुला डायरेक्ट फंडिंग के लिए? आज तक जबान क्यों नहीं खुला कॉक बोरक एंड रोमन स्क्रिप्ट के लिए? आज तक जबान क्यों नहीं खुला अपना जमीन का अधिकार के लिए? आज तक जबान क्यों नहीं खुला? सिर्फ पार्टी के बारे में बात करते हैं। तो मैं देखना चाहता हूं कि कितना दम है। आज तक सीपीएम के खिलाफ कुछ नहीं बोला, लेकिन अपने अलायंस पार्टनर को रोज गाली देते हैं। और मैं जानता हूं कि ये लोग क्यों कर रहे हैं, क्योंकि इनको टिकट चाहिए। जीतेंगे तो नहीं, लेकिन अगर टिकट पे फाइट किया तो पैसा मिलेगा, और पैसे से आधा रुपया तो घर में रहेगा, और थोड़ा रुपया खर्चा कर कर बोलेंगे हमने कॉन्टेस्ट किया। यही है, ये बिजनेस हो चुका है। लेकिन आज आप देखेंगे 27 तारीख नवंबर को आपने हमारा पावर देखा। आज आप मिर्जा कथलिया में, मलाई पत्थर में आप देखिए क्या हुआ, गंगानगर में देखिए आने वाले दिन में क्या होगा।
आप जाकर साउथ त्रिपुरा में देखिए हम लोग क्या करने वाले हैं। हम लोग डायरेक्टली फाइट करते हैं कम्युनिस्ट के खिलाफ, सीपीएम के खिलाफ। हम लोग डायरेक्टली बोलते हैं कि सीपीएम को नहीं उठने देना है। ये लोग क्या बोलते हैं, अपने अलायंस पार्टनर को खत्म करना है जनवरी से। अगर आपका लक्ष्य सीपीएम को खत्म नहीं करना है, अगर आपका लक्ष्य अपने ही अलायंस पार्टनर को खत्म करना है, तब मुझे आश्चर्य होता है कि आप बीजेपी में हो या सीपीएम में हो। क्योंकि आपके बहुत लीडर्स जो आज बात कर रहे हैं वो सीपीएम से बीजेपी में आए हैं और उनका लक्ष्य सीपीएम को खत्म नहीं करना है, उनका लक्ष्य तिप्रामोथा आंचलिक पार्टी को खत्म करना है। मतलब कि आपके पार्टी में एजेंट्स घुस चुके हैं। एनीवे, ये मेरा स्टेटमेंट है आज, आप लोग सुनिए। और मैं अपने मोथा के लीडर्स को, विलेज काउंसिल में जो लीडर्स हैं, मैं आपको बोल रहा हूं, कल आप निकलिए बाहर और जाकर अपने वीसी में देखिए कि कौन क्या काम कर रहा है और कौन कहां जा रहा है। और वाईटीएफ, टीडब्ल्यूएफ और मोथा को वर्कर्स को, वॉरियर्स को मैं बोलना चाहता हूं कि सतर्क रहो। हमें खत्म करने के लिए बड़ा कॉन्स्पिरेसी किया जा रहा है, लेकिन हम लोग टूटेंगे नहीं, हम लोग झुकेंगे नहीं। हम लोग एक हैं, एक रहेंगे और एक साथ जीतेंगे। ये मेरा वार्निंग भी है, ये मेरा प्यार भी है और ये मेरा सुझाव भी है। जिसको जो समझना है समझ लो। बेलाइनो हामबाय। অর্থাৎ বিজেপির মধ্যে থাকা বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদেরকেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন সিপিআইএম এর এজেন্ট বলে দাবি করছেন। তিনি বলছেন যে এরা সিপিআইএম থেকে বিজেপিতে এসছে শুধুমাত্র বিজেপিকে দুর্বল করার জন্য, তাদের অ্যালায়েন্স পার্টি বা তাদের শরিক দলকে দুর্বল করার জন্য। রীতিমতো ভাবে এমন কিছু নেতৃত্বদেরকে তিনি টার্গেট করছেন বারবার। তিনি এটা বারবার বলছেন যে সিপিএম এর বিরুদ্ধে বা বিরোধী দলের বিরুদ্ধে, বর্তমান প্রধান বিরোধী দলের বিরুদ্ধে বিজেপি কথা বলছে না, তবে তাদের শরিক দলকে বারবার টার্গেট করা হচ্ছে। সেটা কেন? আজ থেকে দুদিন আগেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো নেতৃত্বের কথা তিনি পাত্তা দেন না। অর্থাৎ বিজেপির সর্বপ্রধান চেহারা বা যিনি বিজেপির শাসন ক্ষমতায় রয়েছে রাজ্যে, তাদের যে মুখ্যমন্ত্রী, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে বাদ দিয়ে অন্য কোনো নেতৃত্ব বা অন্য কোনো নেতা, জনজাতি মোর্চার নেতা হোক বা বিজেপির নেতা হোক, তাদের বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। আর এখন তিনি বলছেন যে অনেকেই আছেন যারা সিপিআইএম থেকে বিজেপিতে এসছেন, তারা সিপিআইএম এর এজেন্ট হিসাবে কাজ করছেন। এই বলে নাম না করে কাকে টার্গেট করতে চেয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? তাহলে বিজেপির বিরুদ্ধে এতটা ক্ষোভ থাকলে কেন তারপরেও সমর্থন করে আছেন রাজ্য সরকারে? তাহলে কি এই ঠান্ডা লড়াই যেটা এখন প্রকাশ্যে চলে এসছে বিজেপি আর মথার, সেটা শুধুমাত্র 2026-এর এডিসির সাধারণ নির্বাচন পর্যন্তই থাকবে, নাকি এটা আগামী দিনেও জারি থাকবে? এই যে লড়াইটা হচ্ছে বা যে লড়াইটা দেখানো হচ্ছে, এটা কি শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য লড়াই? এটা কি ভোট ব্যাংককে ধরে রাখার লড়াই, যার যার ভোট ব্যাংক যাতে সুরক্ষিত থাকে তার লড়াই, নাকি সত্যি তিপ্রাসাদের জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিছু ভাবছেন বা কিছু চাইছেন? যদি সেটা হয়ে থাকে তাহলে ত্রিপাক্ষিক চুক্তি কেন হয়েছিল? এই প্রশ্নের কি উত্তর দিতে পারবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? তিনি যদি উত্তরে বলেন যে এই চুক্তি হয়েছিল তিপ্রাসাদের ভালোর জন্য, তাহলে এটাও প্রশ্ন থাকে যে বিগত 2 বছর ধরে এই চুক্তি হওয়ার পর কি কি উন্নতি হয়েছে। তিনি ডিরেক্ট ফান্ডিং এর কথা বলছেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলেছেন, তিনি আলাদা রাজ্যের দাবির কথা, ককবরক ভাষায় রোমান হরফের দাবির কথা বলছেন, এবং তিনি বর্তমানে যাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন তারা নিজেরাই তিপ্রাসা, বা নাম না করে তিনি প্রাক্তন সাংসদ, পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ, বিজেপির সাংসদ রেবতী ত্রিপুরাকে টার্গেট করতে চেয়েছেন, বারবার ওনাকেই টার্গেট করতে যাচ্ছেন। তিনি এটাও দাবি করেছেন যে শুধুমাত্র টিকিটের জন্যই নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এবং মথাকে গালিগালাজ করা হচ্ছে জনজাতি মোর্চার নেতৃত্বদের তরফ থেকে। আসল সত্যিটা কি? এই লড়াইটা ভোটারদেরকে দেখানোর জন্য বা তিপ্রাসাদেরকে দেখানোর জন্য, এডিসির মানুষকে দেখানোর জন্য লড়াই, নাকি সত্যি বিজেপি এবং মথার মধ্যে তিক্ততা চলে এসছে? এবং যদি সেই তিক্ততা চলেও থাকে বা এসেও থাকে, তাহলে সেটা শুধুমাত্র এই তিপ্রাসাদের উন্নয়নের সময় কেন তিক্ততা দেখা যায়?
বিধানসভায় তো সেই তিক্ততা দেখা যায় না, কিংবা সরকারি অনুষ্ঠানে যখন মথার মন্ত্রী এবং বিজেপির মন্ত্রীরা একসাথে থাকেন তখন তো সেই তিক্ততা দেখা যায় না। বিধানসভায় বিভিন্ন বিল নিয়ে আলোচনা করার সময় বা কোনো প্রশ্ন করার সময় সেই তিক্ততা দেখা যায় না। শুধুমাত্রই যখন জনগণের বিষয় নিয়ে আলোচনা শুরু হয় বা তাদের দাবি দেওয়া নিয়ে কথা শুরু হয় তখনই সেই তিক্ততা কেন প্রকাশ পায়, তাও বা এত পরিমাণে। আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।